back-to-back horror stories. Mirchi Plus presents Har Him Horror. মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। সুমন্ত দ্রুত পা চালাতে থাকল। দিনের শেষ মেট্রো ঢুকতে মাত্র 3 মিনিট বাকি আছে। আজ বড্ড দেরি হয়ে গেছে ওর। অনেকদিন পর স্কুলের বন্ধুদের সঙ্গে দেখা হলো আজ। কথায় কথায় কখন যে সময় পেরিয়ে গেছে বুঝতেই পারেনি ও। সুমন্ত রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনের সিঁড়ি দিয়ে নিচে নেমে এলো। প্ল্যাটফর্ম প্রায় জনমানব শূন্য। 2-1 জন দাঁড়িয়ে আছে স্টেশনে। একজন বয়স্ক ভদ্রমহিলা চেয়ারে অলস ভঙ্গিতে বসে আছেন। সিঁড়ির মুখে 2 জন গার্ড দাঁড়িয়ে। সুমন্ত প্ল্যাটফর্মের একদম সামনের দিকে এগিয়ে এলো। ট্রেন ঢুকতে আর মাত্র 2 মিনিট বাকি। অন্য দিনের চেয়ে প্ল্যাটফর্ম যেন আজ বেশি নির্জন। সুমন্ত মনে মনে ভাবে, শীতের রাত, তার উপর দিনের শেষ মেট্রো, ফাঁকা তো হবেই, এতে আশ্চর্যের কি। তবে লোকমুখে এই রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন নিয়ে অনেক গল্প শুনেছে সুমন্ত। তাদের মধ্যে বেশিরভাগই ভুতুড়ে গল্প। তবে সুমন্ত এসব কথা হেসে উড়িয়ে দেয়। ওর ভগবানেও বিশ্বাস নেই, ভূতেও নেই। ওর একটাই কথা, যা আমি চোখে দেখতে পাই না তা আমি বিশ্বাস করি না। একদিন কেউ আমাকে ভূত এনে দেখাক, আমি বিশ্বাস করব। সুমন্ত এর আগেও রবীন্দ্র সরোবর থেকে লাস্ট মেট্রো ধরে বাড়ি ফিরেছে। তবে আজ কেন জানি না ওর অস্বস্তি হচ্ছে, গুমোট লাগছে। বছরের শেষে শীতটা বেশ জাঁকিয়ে পড়েছে, চারিদিক ফাঁকা। কিন্তু এই পাতাল নগরীতে কেমন যেন আরো শূন্যতা বেড়ে চলেছে। সুমন্ত ঘাড় ঘুরিয়ে ডিসপ্লে বোর্ডটা দেখল। ট্রেন ঢুকতে আর 1 মিনিট বাকি। সবে মোবাইলটা পকেট থেকে বার করেছে, ওর কাঁধে কেউ হাত রাখল। এক্সকিউজ মি, একটু আগুন হবে? সুমন্ত সিগারেট খায়, তাই পকেটে সবসময় লাইটার থাকে। অন্যমনস্ক ছিল, অভ্যেসবশত আগন্তুকের দিকে না তাকিয়েই পকেট থেকে লাইটারটা বার করে এগিয়ে দিল। কিন্তু পরক্ষণেই সজাগ হয়ে অচেনা লোকটার দিকে তাকালো। লোকটার ঠোঁটে একটা সিগারেট ধরানো, চোখে মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট। বয়স খুব বেশি হলে 30-35 হবে। সুমন্ত তাড়াহুড়ো করে লাইটারটা ফেরত নেওয়ার তাগিদে বারণ করে, আরে দাদা, মেট্রো স্টেশনে স্মোক করা যায় না, গার্ড রয়েছে, কি করছেনটা কি? কিন্তু সুমন্তর কথায় লোকটা মোটেই বিচলিত হলো না। সিগারেটে আগুন ধরিয়ে বেশ খানিকটা ধোঁয়া ছেড়ে হেসে বলল, থ্যাংক ইউ স্যার, আপনি ভয় পাবেন না, ওসব নিয়ম আমাদের জন্য নয়। আমরা এখানের আদি বাসিন্দা, অনেক দিন ধরে আছি। ওই গার্ড আমাদের কিছু বলবে না। এই নিন আপনার লাইটারটা নিন, চলি। সুমন্ত অবাক হয়ে যায়। প্ল্যাটফর্মে ট্রেন ঢুকবে কিছুক্ষণে। লোকটা এগিয়ে যাচ্ছে সেই দিকেই হঠাৎ করে কোথা থেকে একগুচ্ছ কুয়াশা এসে জড়ো হয় চারপাশে। লোকটা সুমন্তকে আরো অবাক করে দিয়ে প্ল্যাটফর্ম থেকে ট্রেন লাইনের ওপর নেমে দাঁড়ায়। মেট্রোর লাইনগুলো আলো পড়ায় চকচক করে ওঠে। সুমন্তর হাত পা ঠান্ডা হয়ে যেতে থাকে। ও এগিয়ে যায় লোকটার দিকে। কি করছেন কি? আরে পাগল হয়ে গেলেন নাকি? উঠে আসুন প্ল্যাটফর্মে। আরে ও দাদা! কিন্তু লোকটা কোনো উত্তর দেয় না। গার্ড 2 জনকে ডাকার আপ্রাণ চেষ্টা করে সুমন্ত। ও উত্তেজনায় বলে ওঠে, আরে কেউ দেখতে পাচ্ছেন না? একটা লোক লাইন ধরে হেঁটে চলেছে। আরে ওই লাইনে ট্রেন আসবে কিছুক্ষণের মধ্যে, কিছু করুন আপনারা। সুমন্ত শরীর পাথরের মতো শক্ত হয়ে যায়। কুয়াশার চাদরে চারপাশ ঢাকা। নিমেষে সেই কুয়াশা ভেদ করে প্ল্যাটফর্মে ঢুকে পড়ে মেট্রো। কিন্তু কিন্তু ওই লোকটা কোথায় গেল? সুমন্ত দরদর করে ঘামছে। মেট্রো থামে, শব্দ করে দরজা খুলে যায়। কিন্তু সুমন্ত ঠায় দাঁড়িয়ে থাকে প্ল্যাটফর্মে। মাথা ঘুরছে ওর। সুমন্তর মনে হয় পায়ের নিচ থেকে মাটি সরে গেল।
সব আলোক্রমে ফিকে হয়ে আসছে। মেট্রোর দরজা বন্ধ হয়ে গেল। চোখের পলকে দিনের শেষ মেট্রো হারিয়ে গেল অন্ধকার টানেলের ভেতরে। কিন্তু ওই লোকটার কোনো চিহ্ন কোথাও নেই। সুমন্তর পা টলছে। শরীরের ভার হঠাৎ করেই অনেকটা কমে গেছে যেন। ট্রেন চলে যাওয়ায় চারপাশ আরো চুপচাপ হয়ে যায়। আগের থেকেও গুমট, মানব শূন্য। জ্ঞান হারায় সুমন্ত। শুনলেন হাড় হিম হরর, নিবেদনে মির্চি প্লাস। মির্চি প্লাস প্রেজেন্টস হাড় হিম হরর। এখন শীতকাল, প্রেত পার্বণের পর এবার পিঠে পার্বণের সময়। তাই কলেজে তমালের প্রায় সমস্ত বন্ধু বান্ধবীর টিফিন বক্সে নানা রকমের পিঠে। এই রকমারি পিঠের মধ্যে তমালের এক ধরনের পিঠে খুব পছন্দের, পাটিসাপটা। তমালের মা বাবা দুজনেই চাকরি করেন। মাঝে মধ্যেই তাদের বাইরে যেতে হয়। তখন সে বাড়িতে একাই থাকে। পরের সপ্তাহ থেকে কলেজে শীতের ছুটি। সেদিনই কলেজ থেকে ফিরে তমাল হাত পা ধুয়ে ডাইনিং রুমে গিয়ে বসল। তার বাবা আগের থেকেই সেখানে বসেছিলেন। বাবা বললেন, আজকের দিনটা কেমন কাটলো তমাল? ভালোই বাবা, জানো আজ সবাই না টিফিনে পিঠে নিয়ে এসেছিল। এই সময়টা পিঠেরই সময়। তোর দিদা খুব ভালো পিঠে বানাতেন, বিশেষ করে ওই পাটিসাপটা এখনো যেন মুখে লেগে আছে। তমালের দাদু দিদার বাড়ি ঠাকুরপুকুরের ছোট্ট একটা গ্রামে। অনেক বছর হয়ে গেল তাদের সাথে তেমন যোগাযোগ নেই। শহুরে জীবনে পড়ে কেমন যেন পিছিয়ে গেছে দাদু দিদার এই গ্রাম আর মানুষগুলো। তমালের বাবা বললেন, আমি আর মা পরশু দিল্লি যাচ্ছি, বুঝলি। ফিরতে ফিরতে 7-8 দিন তো লাগবেই। আচ্ছা বাবা, শোনো না, পরের সপ্তাহে আমার কলেজ ছুটি পড়ে যাচ্ছে। আমি তাহলে রাহুলকে নিয়ে দিদার বাড়ি থেকে ঘুরে আসবো। হ্যাঁ, যা না, ঘুরে আয়। অনেকদিন হলো কোনো খোঁজ খবর নেই ওদিকে। পরের সপ্তাহে তমাল আর রাহুল বেরিয়ে পড়ল তমালের দিদার বাড়ি। ট্রেনে করে ঠাকুরপুকুর পৌঁছল। তারপর রিক্সা ধরে বকুলপুর গ্রামের জন্য রওনা হলো তারা। তমালের কলেজের প্রথম বন্ধু রাহুল, বেস্ট ফ্রেন্ড বললেও চলে। রাহুল বড্ড ডাকাবুকো ধরনের, কিছুতেই ভয় পায় না। গ্রামে পৌঁছে দিদার বাড়ি খুঁজতে খুঁজতে ওদের দুপুর হয়ে গেল। সেন বাড়ি, পুরনো দোতলা। এই বাড়ির আনাচে কানাচে শ্যাওলা জমে। ধাক্কা দিতেই শব্দ করে দরজা খুলে গেল। তমাল আর রাহুল ভেতরে ঢুকে এলো। বাইরে থেকে ভগ্নপ্রায় দেখালেও ভেতর থেকে বাড়িটা খুবই সাজানো গোছানো। হয়তো তাদের জন্যই সাজানো হয়েছে। এমন সময় একটা ডাকে চমকে উঠল দুজনে। কে তোমরা? আরে দাদু ভাই নাকি? কতদিন পর, কত বড় হয়ে গেছো। ইনি তমালের দাদু। দাদুকে প্রণাম করল তমাল। তারপর বলল, ভালো আছো? দিদা কোথায়? দিদা তো রান্নাঘরে। এই খোকাবাবু কে? এ আমার কলেজের বন্ধু রাহুল। দাঁড়াও দাঁড়াও, তোমার দিদাকে ডাকি। ঝর্ণা, ও ঝর্ণা, দেখো কারা এসেছে। পাশের একটা ঘর থেকে একজন বৃদ্ধা বেরিয়ে এলেন। চোখের চশমা খুলে শাড়ির আঁচলে মুছে নিয়ে আবার চোখে পড়লেন। তমাল বলল, দিদা, চিনতে পারছো আমায়?
এতটাও বুড়ি হয়নি যে নিজের নাতিকে চিনতে পারবো না। আয় বাবা, এদিকে আয় আয়। কতদিন পর দেখলাম তোকে, বলতো। এই বুড়ো বুড়ির কথা তোদের তোদের মনে পড়ে না বল? তমাল দিদাকেও প্রণাম করে বলল, খুব পরে, কিন্তু সময় পাইনি গো। আচ্ছা, সেসব কথা পরে হবে। ও আমার বন্ধু রাহুল। রাহুলও দিদাকে প্রণাম করল। বড় হ বাবা, খুব বড় হ। যাও তোমরা ওপরের ঘরে গিয়ে বিশ্রাম নাও, আমার রান্না শেষ হলেই ডাকছি, কেমন? তমাল আর রাহুল ওপরের ঘরে চলে এলো। রাহুল বলল, এই বাড়িতে না হেভি ভূতের সিনেমা শ্যুট করা যাবে। কি এস্থেটিক মাইরি! এই ঠাট্টা করিস না তো। দাদু দিদা মিলে বাড়িটা কত গুছিয়ে রেখেছে বলতো। একটু ভেঙে চুরে গেছে, কিন্তু আমার ছেলেবেলা কেটেছে রে এই বাড়িতে। চলো চলো, রান্না হয়ে গেছে, খাবে চলো। তমাল আর রাহুল চমকে উঠল। ওরা টের পায়নি কখন দাদু ঘরে ঢুকেছে। নিচে এসে খাওয়া দাওয়া শেষ করে যখন ওরা উপরে উঠতে যাবে, তখন দিদা বলল, দাঁড়াও দাঁড়াও, উঠো না, আসল জিনিসটাই তো খাওনি। পাটিসাপটা? দিদা হাসল। তারপর খাবার ঘর থেকে বেরিয়েই আবার পাটিসাপটা থালা হাতে ভেতরে ঢুকল। রাহুল কিছু একটা বলতে গিয়েও চুপ করে গেল। পাটিসাপটার সে কি স্বর্গীয় স্বাদ! আহা, একটার পর একটা খেতে থাকলো তমাল আর রাহুল। শেষ পাটিসাপটাটা শেষ করে তমাল বলল, ওহ মা গো, তোমরা আমার সাথে কলকাতার বাড়িতে চলো তো, আমি রোজ এরকম পাটিসাপটা খেতে চাই। দাদু মৃদু হেসে বললেন, তোমার বাবার মতো এই বাড়িটাও আমাদের সন্তান দাদু ভাই। সন্তানরা বড় হয়ে গেলে তারা মা বাবাদের ছেড়ে যেতেই পারে, তাদের নিজেদের সংসার গোছাতে হয় তো। কিন্তু মা বাবা কখনোই সন্তানদের ছেড়ে যেতে পারে না। তমাল বলল, কিন্তু আমার মা বাবা তো মাঝে মাঝেই আমায় একা রেখে বাইরে যায়। দিদা বলল, তাদের শরীরটা শুধু বাইরে যায়, তাদের মন তোমার কাছেই থাকে বাবা। রাহুল বলল, আমার বাবা মা তো ছোটবেলাতেই চলে গেছেন, অ্যাক্সিডেন্টে। দিদা বলল, তারা কোথাও যায়নি বাবা, তারা তোমার আশেপাশেই আছে। রাহুল আর তমাল খাওয়া শেষ করে ওপরে চলে গেল। বড্ড ঘুম পাচ্ছিল ওদের, তাই শুয়ে পড়ল ওরা। রাহুলের হঠাৎ ঘুমটা ভেঙে গেল। একটা গান ভেসে আসছে, খুব চেনা তার। কোথায় শুনেছে মনে করতে পারছে না। বিছানা থেকে উঠে সময় দেখল রাহুল, রাত 10টা। ঘরের বাইরে এলো সে। গানটা ভেসে আসছে ঠিক তাদের পাশের ঘর থেকে। রাহুল আস্তে করে দরজাটা খুলল। হাড় হিম হয়ে গেল রাহুলের সঙ্গে সঙ্গে। একটা কঙ্কাল সোফায় বসে এই গান গাইছে। বিদ্যুৎ চমকের মতো রাহুলের মনে পড়ে যায় এই গান সে আগে কোথায় শুনেছে। ছোটবেলায় তার মা এই গান করে তাকে ঘুম পাড়াতেন। রাহুল চিৎকার করল, মা! মা! ঘুম ভাঙতেই রাহুল দেখল সে সম্পূর্ণ ঘেমে গেছে। তমাল ঘুম চোখ নিয়ে তার দিকেই চেয়ে আছে। তমাল বলল, বাজে স্বপ্ন দেখলি নাকি? চল তো একটু। কোথায়? চল না। বলে তমালের হাত ধরে ওকে পাশের ঘরের দরজার সামনে নিয়ে গেল রাহুল। দরজা খুলতেই দেখল সেখানে কেউ নেই। তমাল বলল, কি হয়েছে বলতো? নিচে চল, নিচে চল। সিঁড়ি দিয়ে নেমে দুজনে রান্নাঘরের দিকে এগিয়ে গেল।
রান্নাঘরের দরজা খুলতেই দুজনের নাকে এলো পাটিসাপটার গন্ধ। আর এক ভয়ঙ্কর দৃশ্য দেখে দুজনেরই শিরদাঁড়া বেয়ে ঠান্ডা স্রোত নেমে গেল। দুটো কঙ্কাল পাশাপাশি বসে পিঠের বুড় তৈরি করছে। একটি কঙ্কালের চোখে চশমা। রাহুল ভয় ভয় বলল, আমার সকালেই সন্দেহ হয়েছিল। আবার সেই গান আরম্ভ হয়েছে। কঙ্কালগুলো খিলখিল করে হাসতে শুরু করলো। গান, তার সাথে কঙ্কালের হাসি আর পাটিসাপটার গন্ধ। তমাল আর রাহুল কিছুক্ষণের মধ্যেই জ্ঞান হারালো। ও দাদা বাবুরা, উঠুন উঠুন, দাদা বাবু, ও দাদা বাবু। আস্তে আস্তে উঠে বসলো তারা। আরে তমাল দাদা বাবু, আমি রামু, চিনতে পারছো? কেয়ারটেকার। আমি 2 মাস ধরে তোমাদের যোগাযোগের উপায় খুঁজছিলাম তো। কেন বলো তো? দাদু দিদা আর নেই গো। 2 মাস আগে তোমাদের ছেড়েই বাড়ি ছেড়ে চলে গেছে। কি এক রোগ হয়েছিল জানো? গোটা কলকাতা শহর তন্ন তন্ন করে খুঁজেছি, তোমাদের খোঁজ পাইনি। তমাল বলল, ছেড়ে তো আমরা গেছিলাম ওদের, কিন্তু জানো রামুদা, ওরা আমাদের ছেড়ে, এই বাড়ি ছেড়ে কোথাও যায়নি, এখানেই আছে। তমাল যেদিকে তাকিয়ে কথাগুলো বলল সেদিকে খাওয়ার টেবিল, আর তার ওপর এখনো জলজল করছে একটা থালা ভর্তি পাটিসাপটা। শুনলেন হাড় হিম হরর, নিবেদনে মির্চি প্লাস। মির্চি প্লাস প্রেজেন্টস হাড় হিম হরর। অনিকেত একটা আইটি কোম্পানিতে চাকরি করে। রোজ বাইক নিয়ে অফিসে আসে। আজ সে অনেক দিন পর বাসে করে বাড়ি ফিরবে। অনিকেত যত তাড়াতাড়ি কোডিং করে তার থেকে বেশি গতিতে বাইক চালায়, কিন্তু আজ সে বাইক চালাতে চায় না। একটা অ্যাক্সিডেন্টে তার পা কেটে গেছে, ব্যান্ডেজ করে এসেছে। আজ বাসে করেই ফিরবে। অফিসের কাজ তাড়াতাড়ি শেষ করে অনিকেত অফিস থেকে বেরিয়ে পড়ল। অফিসের সামনে থেকেই তার বাড়ির বাস যায়। কিছুক্ষণ অপেক্ষার পর অনিকেত দেখল বাস আসছে। হাঁপ ছাড়ল সে। মনে মনে বলল, এবার তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারলে বাঁচি। কিন্তু অনিকেত তখনও জানত না তার জন্য ঠিক কি অপেক্ষা করছে। অনিকেত বাসে উঠে বাস কন্ডাক্টরকে বলল, দাদা এই বাসটা বি ব্লক যাবে তো? আরে আপনি ভুল বাসে উঠেছেন। অনিকেত উঠে নামতে যায়, তখন কন্ডাক্টর বলল, আরে দাঁড়ান দাঁড়ান, আপনাকে তার একটু আগে নামিয়ে দেবো, একটা অটো ধরে নেবেন। কন্ডাক্টর অনিকেতকে ঠিক জায়গায় নামিয়ে দেয়। সে অটো খোঁজার জন্য রাস্তা পার হয়। অনেক রাত হয়ে যাওয়ার জন্য অটো পায় না সে। এবার কি করবে? শেষে কোনো পথ না দেখে হাঁটতে শুরু করলো সে। কিছুটা পথ গিয়ে একটা ছোট্ট ব্রিজ ক্রস করে রাস্তার একটা জায়গায় বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকে অনিকেত। মনে মনে ভাবে 3 দিন আগের কথা। এইসব ভাবতে ভাবতেই হঠাৎ সে শুনতে পায় অনেকগুলো কুকুরের চিৎকার ঠিক ব্রিজের ওপাশ থেকে। অনিকেত কয়েক পা পিছিয়ে ব্রিজের দিকে তাকিয়ে দেখে প্রায় 15-16টা কুকুর তার দিকেই ছুটে আসছে। সে যে পালাবে তার উপায় নেই, কারণ একটা কুকুরকে দেখে অনিকেতের পা পাথর হয়ে গেছে, তার গোটা দেহ স্থির হয়ে গেছে। এই কুকুরটাকে আগেও কোথাও একটা দেখেছে অনিকেত।
তখনই তার পাশে এসে দাঁড়ালো একটা রিক্সা। রিক্সাওয়ালা বলল, তাড়াতাড়ি উঠে পড়ুন। অনিকেত রিক্সায় উঠতেই রিক্সা ঝড় তুলে এগিয়ে গেল। এত তাড়াতাড়ি রিক্সা ছুটতে পারে তা কল্পনা করেনি অনিকেত। সে বলল, বাঁচালেন, না হলে হয়তো মরেই যেতাম। মৃত্যু কখন আসে তাকে কেউ বলতে পারে দাদাবাবু? কুকুরগুলো পাগল হয়ে গেছে মনে হয়। না দাদাবাবু, ওরা বড্ড শান্ত। আমি রোজ রাতে ওদের বিস্কুট খাওয়াই। জানি না বাবা, কাল থেকে এদিকে আর আসবো না। জানেন দাদাবাবু, এদের জন্য আমার বড্ড কষ্ট হয়। দিনের পর দিন মৃত কুকুরের সংখ্যা বেড়েই চলেছে। কেউ এই কনকনে ঠান্ডায় মরছে, কেউ খিদের জ্বালায়, আর কেউ গাড়ির তলায় চাপা পড়ে। অনিকেত কোনো কথা বলে না। দাদাবাবু, এরা তো অবলা জীব, তা বলে কি এদের বেঁচে থাকার অধিকার নেই? এই শীতেও বড্ড ঘামছে অনিকেত। এই বিষয়ে কথা শুনতে তার একটুও ভালো লাগছে না। অস্বস্তি হচ্ছে, দম বন্ধ লাগছে। জানেন দাদাবাবু, আমি মৃত কুকুরদের খেলার সাথী এখন। আর যারা এদের গাড়ি চাপা দেয় তারাও। অনিকেত এবার বলে ওঠে, মানে কি 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 বলছেন আপনি? রিক্সা থামান, আমি নামবো। থামান রিক্সা। রিক্সার গতি আরো বেড়ে যায়। রিক্সাওয়ালা আবার বলে ওঠে, যে কুকুরটির দিকে আপনি তাকিয়েছিলেন সে গত পরশু আপনি যেখান থেকে উঠলেন ঠিক সেই জায়গাতেই মারা যায়। আপনি তো তাকে মেরেছিলেন, তাই না? দাদাবাবু, নামান প্লিজ, দয়া করে আমাকে নামিয়ে দিন। তা কিভাবে হয় দাদাবাবু? আমি যেই গল্পের ভূত। অনিকেত আর কথা বলতে পারে না। কথা বলতে গিয়ে দেখে তার গলা থেকে অন্য একটা ডাক বেরোচ্ছে, খুব চেনা একটা ডাক, কুকুরের ডাক। পরের দিন সকালে রাস্তায় একটা জটলা দেখা যায়। একটা মৃতদেহ পড়ে আছে রাস্তার ধারে। মৃতের গলায় ঝোলানো আইডি কার্ড দেখে জানা যায় তার নাম অনিকেত রায়। একটা কুকুর অনেকক্ষণ সেই মৃতদেহের পাশেই দাঁড়িয়েছিল। কুকুরটার একটা পায়ে ব্যান্ডেজ বাঁধা। এরপরও অনেকে রাস্তা ভুল করে সেই জায়গায় গেছে, আর প্রতিবার তাদের পাশে সেই রিক্সাটা এসে থেমেছে। তাড়াতাড়ি উঠে পড়ুন দাদাবাবু। শুনলেন হাড় হিম হরা, নিবেদনে মির্চি প্লাস। মির্চি প্লাস প্রেজেন্টস হাড় হিম হরা। মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। হোয়াটসঅ্যাপে মেসেজ ঢোকার নোটিফিকেশন জানিয়ে জ্বলে উঠল ফোনের স্ক্রিন। আর সেদিকে চোখ পড়তেই খানিক বিরক্তি মেশানো দুশ্চিন্তায় আঁতকে উঠল অরণ্য। 1:30 বাজে। বিগত 2 ঘন্টা অরণ্য ওয়ার্কিং টেবিলে বসে আছে। টেবিলটা বেশ পুরনো, খাঁটি সেগুন কাঠে। প্রথম যৌবনে ওর বাবা অর্ডার দিয়ে বানিয়েছিল। সারা টেবিল জুড়ে রাশি রাশি কাগজের স্তূপ রাখা, কোনোটা দলা পাকানো, কোনোটা অর্ধেক ছেঁড়া, কোনোটা আবার কাটাকুটিতে ভর্তি। ডিনার সেরেই লিখতে বসেছিল সে একটা সুপার ন্যাচারাল থ্রিলার, ফরমাইশি লেখা। প্রীতম রায় সম্পর্কে ওর ইউনিভার্সিটি জুনিয়র এবং বাংলায় মোটামুটি নাম করা একটা লিটল ম্যাগাজিনের সম্পাদক। গত সোমবার 8Bর মোড়ে হঠাৎ দেখা প্রীতমের সঙ্গে। এ কথায় সে কথায় প্রীতম বলেছিল,
বুঝলে অরণ্যদা, একটা বিশেষ সংখ্যা বের করছি ভূত চতুর্দশী উপলক্ষে। এইবার কিন্তু আমাদের একটা লেখা দিতেই হবে। না, ছোট লেখা কিংবা ভূতের ছড়া নয়, উপন্যাস চাই। তুমি না করলে কিন্তু তোমার বাড়ির সামনে ধর্নায় বসবো। অরণ্য না করেনি, তবে প্রীতমকে বুঝিয়ে উপন্যাসটাকে বড় গল্পে নামিয়ে এনেছে। অরণ্য জানে বর্তমান বাজারে উপন্যাস কেন, অরণ্য সরকারের একটা বাইটও যদি কোনো লিটল ম্যাগাজিন ছাপে, সে ম্যাগাজিন হিট হয়ে যাবে। গত 3 বছরের 7টা উপন্যাস, একটা গল্প সংকলন, প্রত্যেকটা আবার 10-11টা করে মুদ্রণ। শেষ 2টো উপন্যাস নিয়ে সিনেমাও হয়েছে, সিনেমাগুলোও ব্লকবাস্টার হিট। অথচ আজ কিছুতেই সে একটা লাইন ঠিক মতো লিখতে পারছে না। এদিকে আগামীকাল প্রীতমকে পাঠাতে হবে। অরণ্য ভেবেছিল বড় গল্প লেখা কি আর এমন ব্যাপার, একটা সিটিংই হয়ে যাবে। আরো 8 ঘন্টা পেরিয়ে গেছে। কাগজের স্তূপে জমা হয়েছে আরো 4-5টা ছেঁড়া কাগজ। না, এভাবে হবে না। বিরক্তির চূড়ান্ত সীমায় পৌঁছে চেয়ার ছেড়ে উঠে পড়ে অরণ্য। বুদ্ধির গোড়ায় ধোঁয়া চাই তার, 1 কাপ চা আর একটা সিগারেট। 12 ভূতের মাঠের পাশে এক মাসির চায়ের দোকান 3:30 পর্যন্ত খোলা থাকে। মাঝে মধ্যে রাতে ঘুম না এলে হাঁটতে হাঁটতে মাসির দোকানে চা সিগারেট খেতে যায় অরণ্য। বাড়ির সদরে তালা লাগিয়ে গলিতে নামে সে। 3 বছর হল কলোনি বাজার রোডের 8 নম্বর বাড়িটায় আছে অরণ্য। এই বাড়ির একমাত্র ভাড়াটে। মালিক থাকে গলফ গ্রিনে। ঝামেলা ঝঞ্ঝাটহীন এই বাড়ি লেখার জন্য একেবারে আদর্শ। ঠিক ওর পাশে 9 নম্বরে একটা পুরনো বাড়ি ভেঙে অ্যাপার্টমেন্ট তৈরি হয়েছে। দোতলার ছাদ ঢালাই হয়েছে কিছুদিন আগে, আরো 2 তলা উঠবে, অন্তত সেরকমটাই শুনেছিল অরণ্য। সারা গলিতে একটা গা শিরশির করা হাওয়া। 2 দিন হলো বৃষ্টি থেমেছে, বাতাসে শেষ বর্ষার জলীয় ভাব। বৃষ্টির কারণেই এই গলির সবকটা স্ট্রিট লাইট শর্ট সার্কিট হয়ে গেছে। প্রায় অন্ধকার গলিতে প্রেতের মতো দাঁড়িয়ে আছে 9 নম্বরের নির্মাণাধীন অ্যাপার্টমেন্ট। দূরে কোথাও একটা প্যাঁচা ডাকল। প্যাঁচার আওয়াজ মিলিয়ে যেতে একসঙ্গে ডেকে উঠল বাজার মোড়ের সব কটা কুকুর। ইচ্ছে করেই আজ একটু ঘুর পথে মাসির দোকানে গেছিল অরণ্য। এগলি ওগলি ঘুরে যদি মাথাটা একটু খোলে, কিন্তু লাভ হয়নি কিছুই। হঠাৎ হঠাৎ এগিয়ে আসা দমকা শীতল হাওয়া কেবল শরীরের শিশিরানি বাড়িয়েছে। যদি অরণ্য গল্পের ভাবনাটা একটু কমিয়ে আশপাশটা একবার দেখত, তাহলে সে টের পেত যে একটা ছায়া মূর্তি বেশ অনেকক্ষণ ধরেই ওর পিছু পিছু আসছে। অন্ধকার গলিপথের গোলক ধাঁধায় স্পষ্ট বোঝা যাচ্ছে না সে মানুষ নাকি অন্য কিছু। কি রে বাপ, আজ এত মন মরা কেন? চা এগিয়ে দিয়ে প্রশ্নটা করল মাসি। আর বলো না, একটা ভূতের গল্প লিখতে হবে আজকে রাতেই, কিন্তু মাথায় কিচ্ছু আসছে না। এতক্ষণে সেই ছায়ামূর্তিটাও গলি ছেড়ে মাসির দোকানের সামনে এসে দাঁড়িয়েছে। অরণ্যের কথাগুলো শুনে সে এক পলক দেখল অরণ্যকে, তারপর একটু গলা খাঁকারি দিয়ে বলল, আমার কাছে একটা অলৌকিক গল্পের প্লট আছে, শুনবেন? চমকে ঘাড় ঘুরিয়ে তাকালো অরণ্য। বছর 50-এর এক দীর্ঘকায় প্রৌঢ়, আধপাকা চুল, মুখের বলিরেখায় দীর্ঘ যন্ত্রণাকাতর ছাপ, পরনে একটা ময়লা ধরা সাদা পাঞ্জাবি আর পাজামা। অরণ্য যদিও লোকটার কথায় খুব একটা পাত্তা দিল না। সে জানে গল্প উপন্যাসের কথা উঠলেই সবাই এই কথাটাই বলে, আমার জীবনে একটা গল্প আছে, লিখবেন?
লোকটা বোধহয় অরণ্যের মনের কথাটা বুঝতে পেরে হেসেই বলল, না না, ভয় পাবেন না। আপনাকে আমি আমার জীবনের কোনো ঘটনা শোনাবো না, আমি আপনাকে একটা আইডিয়া দেব শুধু। হ্যাঁ, সেটাকে কিভাবে কালচার করবেন তা আপনার ব্যাপার। অরণ্যের মন তবুও দ্বিধা বিভক্ত। এদিকে আজ রাতে একটা কোনো গল্প তো তাকে লিখতেই হবে। সিগারেটে জোরে একটা টান দিয়ে সে বলে, বেশ, বলুন। লোকটা বলে, রিক্সা স্ট্যান্ডের ওই বেঞ্চিটায় বসা যাক। হ্যাঁ, বেশিক্ষণ লাগবে না, মিনিট 5। অরণ্য আর কথা বাড়ালো না। বেঞ্চিতে বসে লোকটা পাঞ্জাবির পকেট থেকে একটা বিড়ি বের করে সেটা জ্বালিয়ে বলা শুরু করলো, আমার নাম সমর কুমার বসু। বছর 20 আগে কলোনি পাড়াতেই থাকতাম। যৌবনে আমিও একটু আধটু লেখালেখি করেছি, বুঝলেন না। আপনি তো সেই নিজের ফিরিস্তেই শুরু করলেন। না 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 না, আমি যা নিজের একটা ব্রিফ ইন্ট্রোডাকশন দিলাম। হ্যাঁ, ভনিতা, বুঝলেন কিনা, গৌরচন্দ্রিকা। যাকে প্লটটা শুনুন এবার। গল্পের নায়ক একজন লেখক, মধ্যবয়স্ক, আপনার মতো। একদিন রাতে সে একটা গল্প লিখতে বসে, ফরমাইশি লেখা। কিন্তু কিছুতেই মাথায় কোনো আইডিয়া আসছে না দেখে বিরক্ত হয়ে রাস্তায় বেরোয়, এগলি সেগলি হাঁটাহাঁটি করে যদি কোনো প্লট মাথায় আসে। আশেপাশের পাড়ার যে যে বাড়ি অ্যাবান্ডন্ড পড়ে আছে, এককালে সেসব বাড়িতে লোকজন সুইসাইড করেছে, সেই সব বাড়ির আশপাশ দিয়ে ঘুরতে থাকে। আর ঠিক সেই সময় তার দেখা হয় আমার মতো একজন লোকের সঙ্গে। সে তাকে একটা ভূতের গল্প শোনায়, বছর 40 আগের একটা কাহিনী। হ্যাঁ, কিভাবে এক লেখক বই বাজারে নাম কামাতে না পেরে আত্মহত্যা করেছিল, আর মৃত্যুর পর ভূত হয়ে ফিরে এসে সেই সব মানুষকে খুন করেছিল যারা একসময় ওকে লেখক হিসেবে পাত্তা দিতে চায়নি। এতদূর বলে থামল সমর কুমার। অরণ্যর এক্সপ্রেশনটা একবার দেখে নিয়ে জিজ্ঞেস করলো, বলুন, কেমন লাগলো? মন্দ না, কিন্তু এতে অনেক মাল মশলা যোগ করতে হবে। আরে, সে তো আপনার দায়িত্ব, আমার কাজ ছিল প্লট বলার। বললাম, আচ্ছা চলি, নমস্কার। কথা শেষ করে উঠে দাঁড়ালো সমর কুমার বসু। তারপর অরণ্যকে কিছু বলার সুযোগ না দিয়েই মাঠ লাগোয়া একটা গলির অন্ধকারে মিলিয়ে গেল। বাড়ি ফেরার পথে একটা খটকা অরণ্যের মনের গভীরে বারবার উঁকি দিচ্ছিল। না, প্লটটা মন্দ নয়, কিন্তু নামটা সমর কুমার বসু বড্ড চেনা। কোথায় যে শুনেছে। হঠাৎ যেন মালভূমির নদীর গভীরে লুকিয়ে থাকা প্রস্তরখণ্ডে ধাক্কা খেয়ে থমকে দাঁড়ালো অরণ্য। সমর কুমার বসু, ছদ্মনাম আগন্তুক। হ্যাঁ, এই লোকটাই। কেঁপে উঠল অরণ্য। মৃত্যুশয্যায় শুয়ে বিড়বিড় করে আপন মনে নামটা বলেছিল অরণ্যের বাবা ধনঞ্জয় সরকার। এক ঝড়ের রাতে বাড়ি ফেরার সময় একটা আম গাছের মোটা ডাল ভেঙে পড়েছিল ধনঞ্জয়ের পিঠে। মেরুদণ্ড ভেঙে গুঁড়িয়ে গেছিল। তারপর মাসখানেকের মতো হসপিটাল বেডে ছটফট করে মারা যায় সে। ওই 1 মাসে প্রায় উন্মাদ হয়ে গেছিল ধনঞ্জয়। থেকে থেকেই চিৎকার করতো, আসিস না, আমার কাছে আসিস না, দূরে যা, যা যা। ধনঞ্জয় সরকার সেই বাজারের খুব চেনা একটা নাম। সংসপ্তক প্রকাশনীর ব্যাপারে জানে না এমন মানুষ সারা পশ্চিমবঙ্গে খুব কমই আছে। তারাই প্রথম রিজেক্ট করেছিল সমর কুমারের লেখা, বলেছিল রসহীন লেখা। সংসপ্তক থেকে রিজেক্টেড হয়ে আর এ বাজারে ঠাঁই পায়নি সমর কুমার। তারপর আচমকা একদিন গলায় দড়ি দিয়েছিল সে। বই বাজারে আনাচে কানাচে ঘুরে বেড়ানো এই কাহিনী অরণ্য অল্প অল্প জানত। কিন্তু সেসব কথা ভাবার আগেই তার চোখ আটকে গেল আর এক ভয়ঙ্কর দৃশ্যে। একটু আগেও যেখানে তার ভাড়া বাড়িটা ছিল, এখন সেখানে দাঁড়িয়ে আছে বহু পুরনো জীর্ণ একটা ভাঙা একতলা বাড়ি। বাড়ির চারিদিকে জঙ্গল, বন বাতাড়ে ভর্তি। মেন গেটের স্তম্ভে
গুঁড়িয়ে যাওয়া একটা নেম প্লেট, যেখানে প্রায় মুছে যাওয়া অক্ষরে লেখা বাড়ির মালিকের নাম সমর কুমার বসু। সভয়ে শিউরে উঠল অরণ্য, আর ঠিক তখনই ওর চোখ পড়ল পাশের নির্মাণাধীন অ্যাপার্টমেন্টের অন্ধকার নিচতলার একটা ঘরে। সেখানে কখন যেন জ্বলে উঠেছে মলিন হলদে আলো। আলোটার দিকে তাকিয়ে নেশা ধরে গেল অরণ্যর। ওর মনে হলো কেউ যেন ওকে এই আলোর দিকে ডাকছে। বিভ্রান্তের মতো সেদিকে পা চালালো অরণ্য। ঘরটার জানলা দরজায় এখনো গ্রিল বসেনি, রংহীন কাদা দেয়াল। রাক্ষসের মতো হাঁ করে আছে সবকটা জানলা। একটা জানলার সামনে গিয়ে ঘরের মধ্যে তাকালো অরণ্য। তাকিয়ে যা দেখল তাতে তার সর্বাঙ্গ বরফের মতো হিম শীতল হয়ে গেল। এ যাবতের সমস্ত সাহস শক্তি সব যেন হারিয়ে গেল দূরে কোথায়। অরণ্য দেখল চাল চুলোহীন ঘরের ভিতরে ওর খুব প্রিয় সেগুন কাঠের ওয়ার্কিং টেবিলটায় বসে এক মনে কিছু একটা লিখে চলেছে বছর 50-এর এক লোক। অন্ধকার ঠিকরে বেরোচ্ছে তার সারা শরীর থেকে, আর ঘরের ম্লান হলদে আলো ওর আশেপাশে এসে মিলিয়ে যাচ্ছে অদ্ভুতভাবে। হলদে আলোর নিস্তরঙ্গ সমুদ্রে লোকটা যেন এক গাঢ় আধার ঘেরা দ্বীপ। লোকটাকে সে চেনে। একটু আগেই মাসির দোকানে যার সঙ্গে কথা বলেছে সে, সমর কুমার বসু। ফ্যাস ফ্যাসে একটা হাসি হেসে ওর দিকে তাকালো সমর কুমার, তারপর বলল, আপনার বাবার কারণেই আমি সুইসাইড করেছিলাম। ধনঞ্জয় সরকার টাকা খেয়ে চঞ্চল চক্রবর্তীকে লাইমলাইটে এনেছিল। আমি টাকা দিতে চাইনি, তাই আমাকে ছুঁড়ে ফেলেছিল আস্থা করে। আপনার বাবা, আপনি তারই সন্তান, বিখ্যাত লেখক অরণ্য সরকার। শেষের কথাগুলো বলার সময় সমর কুমারের গলা থেকে বেরিয়ে এলো দীর্ঘ যুগের দলা মাখা আক্রোশ আর ঘৃণা। অরণ্য দেখল কথা বলতে বলতে ক্রমশ ওর দিকে এগিয়ে আসছে সমর কুমার, আর সমর কুমারের লম্বা হাত দুটো আরো লম্বা হয়ে আষ্টে পৃষ্ঠে পিছিয়ে ধরছে ওর গলা। না, শুধু গলা নয়, ক্রমশ অরণ্যর সারা শরীর যেন নিজের ভিতরে গিলে নিচ্ছে এককালের হারিয়ে যাওয়া লেখক সমর কুমার বসু। শুনলেন হার হিম হরা, নিবেদনে মির্চি প্লাস। মির্চি প্লাস প্রেজেন্টস হার হিম হরা। গ্রামের ডাকাবুকো ছেলে সৌরভ, তাই ছোটবেলা থেকে তার সাহসের অভাব নেই। যে কোনো রকম দুঃসাহসিক কাজের জন্য তারই খোঁজ পড়ত। যে কোনো রকমের অপকর্ম, যেমন গাছ থেকে আম পেড়ে নেওয়া, কারোর বাগানে সবজি চুরি করা, এই সব কিছুর দায় এসে পড়ত সৌরভের কাঁধে। সময় বদলে গেছে, সৌরভ এখন বড় হয়েছে, তবে তার স্বভাবের কোনো পরিবর্তন ঘটেনি। এখন পড়াশোনার জন্য তাকে গ্রাম ছেড়ে শহরে আসতে হয়েছে। এখানে এসে সৌরভের দুটো বন্ধুও হয়েছে, প্রেমাংশু আর রঞ্জন। আপাতত ওরা তিনজন একটা মেসে ভাড়া থাকে। দোতলায় দুটো ঘর, তারই একটায় ওরা তিনজন থাকে। সৌরভ ছোট থেকেই সাহসী ছেলে, তবে প্রেমাংশুও খুব একটা কম যায় না। সমস্যাটা হলো রঞ্জনকে নিয়ে, কারণ রঞ্জন ভীষণ ভূতে ভয় পায়। রোজ কলেজের পর ওরা যে যার কাজ সেরে
সন্ধ্যায় আড্ডা দেয়। সেই আড্ডায় থাকে প্রেমাংশুর প্রেমের গল্প, আর সৌরভের থাকে ছোটবেলার দুষ্টুমি আর বানানো ভূতের গল্প। রঞ্জন কিছুই বলে না, সে খুব মন দিয়ে সবটা শোনে। রঞ্জনের ভূতে ভয় পাওয়া নিয়ে বাকি দুজন খুব হাসি ঠাট্টাও করে, ইচ্ছে করে ভয় দেখায়, রাত্রিবেলা টয়লেটে গেলে ইচ্ছে করে বিকট আওয়াজ করে, এমনকি কোনো কোনো দিন ইচ্ছে করেই ভূতের ভয়ও দেখায়। তবে এসবই নিছক মজা। এই সব কিছুর মাঝেও ওরা একে অপরকে প্রচণ্ড ভালোবাসে এবং বিশ্বাস করে। এরকমই এক সন্ধ্যায় টিউশন সেরে ফেরার পথে সৌরভের হঠাৎই প্রেমাংশুর সঙ্গে দেখা হয়ে যায়। পাড়ার মোড়ে দাদুর চায়ের দোকানের সামনে ওরা আড্ডা দিচ্ছিল। ঠিক এমন সময় হ্যালো সৌরভ, আমি মেসে পৌঁছে গেছি। রঞ্জন ফোন করে জানালো সে মেসে পৌঁছে গেছে। হঠাৎই সৌরভের মাথায় রঞ্জনকে ভয় দেখানোর ইচ্ছে হয়, তবে এর জন্য প্রেমাংশুর সাহায্য লাগবে। প্ল্যান হলো দোতলার মেন সুইচ অফ করে দেওয়া হবে। বাড়ির মালিক থাকেন একতলাতে, দুদিন হলো ওরা বাড়িতে নেই, তাই কাজটা করতে সমস্যা হবে না। লাইট বন্ধ হলে খুব ধীরে ধীরে রঞ্জনের ঘরের দরজা বাইরে থেকে লক করে দেওয়া হবে, আর সৌরভ পাইপ বেয়ে ছাদে যাবে। তারপর রঞ্জনের ঘরের জানলার ঠিক উপরে কার্নিশে পৌঁছে ভয় দেখাবে। যেমন ভাবা তেমনি কাজ। প্রেমাংশু ও সৌরভ এই পুরো ব্যাপারটা 10 মিনিটের মধ্যে ঘটিয়ে ফেলল। ভেতরে একা রঞ্জন। হঠাৎই লোডশেডিং হওয়ায় রঞ্জন একটু ঘাবড়ে গেল। এই সময় তো লোডশেডিং হয় না। বিছানা থেকে নেমে দরজার সামনে এগিয়ে গেল রঞ্জন। এ কি, দরজা তো খুলছে না। বাইরে থেকে কি কেউ লক করে দিয়েছে? শীতের জন্য জানলাও বন্ধ। জানলার সামনে আসতেই রঞ্জন শুনতে পেল জানলার ওপার থেকে একটা চাপা কান্নার শব্দ ভেসে আসছে। কয়েক মুহূর্তের মধ্যেই রঞ্জনের হাত পা ঠান্ডা হয়ে গেল। রঞ্জন তার বন্ধুদের নাম ধরে চিৎকার করে ডাকতে শুরু করল। তারপর খাটে বসে পড়ল। তার শরীর ঠকঠক করে কাঁপছে। পাশে থাকা লেপটা গায়ে জড়িয়ে রঞ্জন কাঁপতে লাগল। বিষয়টা বেশ খানিকক্ষণ চলার পর ওরা থামল, কারণ রঞ্জন আর চিৎকার করছে না। এখন ভেতর থেকে কোনো শব্দই আসছে না। সৌরভ ভাবল আজ মজার পরিমাণটা একটু বেশি হয়ে গেছে। দোতলা সিঁড়ির মুখটায় সৌরভ নেমে এসে প্রেমাংশুকে দেখতে পেল না। দরজার মুখ খুলে ভেতরে ঢুকল সৌরভ। ঘরের ভেতর গাঢ় অন্ধকার। ঘরে ঢুকে সৌরভ দুবার রঞ্জন রঞ্জন বলে ডাক দিল, কিন্তু উত্তরে কোনো সাড়া পেল না। বুঝতে পারল বিছানার উপর রঞ্জন ভয়ে কাঁপছে। সৌরভ রঞ্জনের পাশে বসল। আরে ভয় পাস না, আমরা মজা করছিলাম। রঞ্জন এসব কথায় কানই দিল না। সে শুধু একটাই কথা বলল, চুপ কর, খাটিয়ার নিচে কেউ আছে। নেহাতি অবজ্ঞা করে সৌরভ ঝুঁকে পড়ল খাটিয়ার তলায়। তারপর দেখল খাটিয়ার তলায় লেপ মুড়ি দিয়ে একজন শুয়ে আছে। লেপের ভেতর থেকে একটা মুখ বেরিয়ে এলো।
রঞ্জন। সৌরভের দিকে তাকিয়ে কাঁপতে কাঁপতে সে বলল, সৌরভ, কথা বলিস না, খাটিয়ার ওপরে কেউ আছে। সৌরভের শরীরটা মেঝেতে গড়িয়ে পড়ল। শুনলেন হার হিম হরা। নিবেদনে মির্চি প্লাস। মির্চি প্লাস প্রেজেন্টস হার হিম হরা। ব্যাঙ্গালোর থেকে কলকাতার ফ্লাইটে উঠেই শান্তনু টের পেল ফ্লাইটটা বেশ ফাঁকা। সামান্য কিছু যাত্রী ছড়িয়ে ছিটিয়ে বসে আছে। হয়তো বেশি রাতে কলকাতা পৌঁছচ্ছে বলেই লোক কম। শান্তনুর নিজের সিটটা প্লেনের মাঝামাঝি, আইল সিট, অর্থাৎ প্যাসেজের ঠিক পাশেই। সিটের দিকে এগোতেই শান্তনু দেখতে পেল ওর রোতেই ওর পরের সিটটা ছেড়ে জানলার ধারের সিটে এক ভদ্রলোক বসে আছেন, জানলার দিকে মুখ করে। শান্তনুর বসার সময় একবার মুখ ঘুরিয়ে তাকালেন। বয়স 50-এর ওপর, বেজায় মোটা, প্রায় সারা মাথা জোড়া টাক, গোল গোল চোখের ওপর একটা পুরনো স্টাইলের ভারী চশমা, গায়ে ঢোলা চেকচেক হাফ হাতা জামা। মুখটা দেখে মনে হয় ভদ্রলোক বেজায় টেনশনে আছেন। প্লেন সময় মতোই ছাড়ল। শান্তনুর চোখের সামনে খবরের কাগজ খোলা থাকলেও সে টের পেল যে পাশের ভদ্রলোক বারবার সিট বেল্টটা টেনে টেনে দেখছেন। আগে বোধহয় কখনো ফ্লাইটে চড়েননি। বিমান সেবিকার ইন দি আনলাইকলি ইভেন্ট অফ ওয়াটার ল্যান্ডিং ঘোষণাটা শুনে যেভাবে বারবার সিটের তলায় হাত দিয়ে লাইফ জ্যাকেটটা দেখছিলেন, তাতে মনে হচ্ছিল পারলে এখনই লাফ দিয়ে জ্যাকেটটা খুলে গায়ে পরে নেবেন। প্লেনটা যখন রানওয়েতে ছুটতে শুরু করলো, ভদ্রলোক দু হাতে সিটের হাতল দুটো আঁকড়ে ধরলেন। মুঠো তখনই আলগা হলো যখন প্লেন একেবারে মাঝ গগনে। সিট বেল্ট সাইন চলে গেছে, ভদ্রলোক তবুও ওর বিশাল দেহটাকে বেল্ট দিয়ে বেঁধেই রেখেছেন। শান্তনু চিরকালই মজা করতে ভালোবাসে। যখন কলেজে পড়তো তখন নানান ধরনের নতুন নতুন র্যাগিংয়ের উপায় ভেবে বার করত। এখনো মজা করার সুযোগ পেলে ছাড়ে না। ইচ্ছে হলো পাশের লোকটাকে নিয়ে একটু মজা করা যাক। আপনি কি ব্যাঙ্গালোরে থাকেন? হ্যাঁ, আমাকে বলছেন? হ্যাঁ হ্যাঁ, বলছিলাম ব্যাঙ্গালোরে কি বেড়াতে এসেছিলেন? হ্যাঁ, তা বলতে পারেন, বেড়ানোই বটে। আজব লোক তো, সরাসরি উত্তর দেয় না। শান্তনু ফের বলে উঠল, তা আপনি প্লেনে উঠতে একটু ভয় পান দেখছি, প্রথমবার? ভদ্রলোক একটু অপ্রস্তুত হাসি হাসলেন। বিজ্ঞের মতো শান্তনু বলে উঠল, আমি তো রেগুলারলি যাই। কে প্রথমবার উঠে ভয় পাচ্ছে তা দেখলেই বুঝতে পারি। আপনার ভয় লাগে না? কত তো অ্যাক্সিডেন্ট হয়। প্রথম দু একবার ভয় লাগতো, এখন অভ্যেস হয়ে গেছে। তবে এই তো জীবন, আজ আছি কাল নেই, ভয় করে লাভ কি? তা ঠিকই বলেছেন। আর চিন্তা করে হবেই বা কি? ধরুন প্লেনের টায়ারটা ল্যান্ড করতে গিয়ে বাস্ট করল, ব্যাস কয়েক সেকেন্ডে সব শেষ। কিছু করার আছে? ভদ্রলোক গোল গোল চোখ করে সায় দিলেন। শান্তনু বুঝল ওষুধ ধরেছে। ফের বলে উঠল, তবু চিন্তা তো হয়ই, আপনারও হবে জানি। এই তো কলকাতার অবস্থা, ল্যান্ডিং করবে তার জন্য এয়ার ট্রাফিক কন্ট্রোলকে এতগুলো প্লেনের সঙ্গে যোগাযোগ রাখতে হয়, যে কোনো উচ্চতায়। একটু ভুলচুক হলেই। ঠিকই, আজকাল যা অবস্থা। হয়তো ঘুমিয়েই পড়ল। বেশিক্ষণ না ঘুমলেও হবে, কিন্তু মিনিট 2-3 হলেই ব্যাস এর সঙ্গে ওর ধাক্কা। কত যে অ্যাক্সিডেন্ট হবে, তাই না? ঘুমিয়ে পড়বে? কেন ঘুমোবে না বলুন? ওরাও তো মানুষ। তাছাড়াই যে পাইলট আমাদের, এরাও তো বেশিরভাগই সবে প্লেন চালাতে শিখেছে, ট্রেনিং।
এখনো অর্ধেক যন্ত্রের ব্যবহার জানে না। বলেন কি? হ্যাঁ, নয় তো কি। এই তো আমার এক বন্ধুর ভাইপো কো পাইলট, এখনো পাইলট হওয়ার পরীক্ষায় পাশ করেনি। নিয়ম মাফিক ও কিন্তু চালাতে পারে না, কিন্তু কে দেখতে যাচ্ছে বলুন? সে কি? তবে ওদের সঙ্গে অভিজ্ঞ পাইলটও তো থাকে, তাই না? বেশি অভিজ্ঞ আর কি। এই তো মিস্টার আগরওয়াল গত 35 বছর ধরে এয়ার ইন্ডিয়ার পাইলট, আমার সঙ্গে ব্যাডমিন্টন খেলেন। শাটলই দেখতে পান না, চোখে ছানি। 2 দিন শাটল বেবে আমার মাথায় মেরেছেন। রিটায়ার করেছিলেন, আবার চালাতে হচ্ছে। পাইলট নেই, প্লেনগুলো বসে যাবে। বলেন কি? এ তো ভারী চিন্তার কথা। ভদ্রলোক প্রায় সোজা হয়ে বসেছেন, ভুঁড়িটা সিট বেল্টের সঙ্গে যুদ্ধ করে যাচ্ছে, হুঁশ নেই। আর এসব প্লেনের মেইনটেনেন্স জানেন না সে কথা? আজ প্লেনে ওঠার সময় আলীকে দেখলাম, প্লেনের ইঞ্জিনগুলো চেক করছিল। ভালো তো, ইঞ্জিনটা তো অন্তত চেক করেছে। দূর, ওই আলীকে আমি গত 15 বছর ধরে চিনি। আমার বাড়ির কাছে একটা গাড়ির গ্যারেজের মেকানিক ছিল, সেখানে একবার গেলে বারবার যেতে হতো। কেন? খুব ভালো সার্ভিস বুঝি? আরে না না, ধরুন আপনার গাড়ির এসিটা কাজ করছে না, গেলেন, এসি কোনো মতে চললো, কিন্তু 2 দিন বাদে গাড়ি আবার থামলো, কি না স্টার্টার খারাপ। বুঝুন কিরকম মেকানিক। তাও তো সেটা অ্যাম্বাসেডর গাড়ি ছিল, ও জেট ইঞ্জিনের কি বুঝবে বলুন? Good afternoon, sir. Here is a bottle of water. ভদ্রলোক এয়ার হোস্টেসকে ডেকে একটু জল নিলেন। শান্তনু আশ্বস্ত করল, তবে সবই ভাগ্য। সবসময় যে প্লেনে অ্যাক্সিডেন্ট হবেই এই কথা বলা যায় না। ভদ্রলোক জলটা শেষ করে বলে উঠলেন, ঠিকই, সবই ভাগ্য। আমি আবার যখনই যেখানে উঠেছি সেটাতেই অ্যাক্সিডেন্ট। বাসে করে দীঘা যাচ্ছিলাম, বাস আর ট্রাকে মুখোমুখি ধাক্কা, হাতের হাড় ভাঙল, কিন্তু প্রাণে বেঁচে গেলাম। ট্রেনে পুরী যাচ্ছি, বে লাইন হয়ে 4টে বগি ছিটকে পড়ে গেল, জানলা ভেঙে আমাকে বার করতে হলো, কোনো মতে বাঁচলাম। 2 বছর আগে প্লেনে প্রথম চড়লাম, সেই আবার অ্যাক্সিডেন্ট। শুনেছিলাম পাখি ঢুকে ইঞ্জিন বিকল করে দিয়েছিল, ভাবুন। শান্তনু এতটা আশা করেনি। ভদ্রলোকের ভয় পাওয়াটা স্বাভাবিক, মানে এরকম ভয়াবহ যার অভিজ্ঞতা। একবার ঢোক গিলেও বলে উঠল, বেঁচেছেন এটাই যথেষ্ট। প্লেন অ্যাক্সিডেন্টে কজন বাঁচে বলুন? বেঁচেছি কে বলল? কেউ বাঁচেনি। তবে প্লেনে চড়ার শখটা যায়নি। বলে না অপূর্ণ ইচ্ছে। যখনই কোনো প্লেনের ইঞ্জিন খারাপ হবে জানি, আমি চড়ে বসি। কথাটা শেষ হতে না হতেই শান্তনু হঠাৎ খেয়াল করল, বাইরে যেন কিসের একটা প্রচন্ড আওয়াজ। হঠাৎ করে প্লেনের ভেতরে আলোগুলো কেঁপে উঠে নিভে গেল। একটা অ্যানাউন্সমেন্ট হলো, ফাস্টেন ইওর সিট বেল্টস। কিন্তু অ্যানাউন্সমেন্ট শেষ হলো না। চারিদিকে আর্তচিৎকারের মধ্যে শান্তনু বুঝতে পারল প্লেনটা প্রচন্ড গতিতে নিচের দিকে নামছে। জ্ঞান হারানোর আগে সে দেখল জানলার ধারে সিটে বসা লোকটা তখনও হেসে যাচ্ছে। শুনলেন হাড় হিম হরা। নিবেদনে মির্চি প্লাস। মির্চি প্লাস প্রেজেন্টস হাড় হিম হরা। বাড়িটা
বিকেলের পড়ন্ত বেলায় একলা দুর্গের মতো দাঁড়িয়ে রয়েছে। পরিত্যক্ত স্কুলবাড়ি, কেউ খুব একটা আসে না এখানে। সেবার যখন খুব ঝড়জল হলো, এই স্কুল বাড়ির মধ্যেই কত লোক আশ্রয় নিয়েছিল। সে কি ভয়ানক দিন! হাওয়ার দাপটে খড়কুটোর মতো ভেসে যাচ্ছিল বাড়িঘর। ইসমাইলের ঘরও সেই ভয়ানক দুর্যোগে ভেঙে পড়ল। তার 5 বছরের ছেলে আলীকেও হারালো সেবার। সারা গ্রাম তন্ন করে খুঁজেও কোনো লাভ হয়নি। বয়স্ক লোকেরা বলেছিল, এই জ্বর প্রত্যেকবার এসে একজন করে মানুষ নিয়ে যায়, এটাই নিয়ম। এবার আলী রেনে গেছে, সে আর কোনোদিন ফিরতে পারবে না। কিন্তু ইসমাইল বুড়ো মোড়লদের কথায় কান দেয়নি। ওর স্পষ্ট মনে আছে, আলী এই স্কুল বাড়িতেই আশ্রয় নিয়েছিল। আলী যেদিন থেকে হারিয়ে গেল, তারপর থেকেই প্রতিদিন এই স্কুল বাড়ির প্রত্যেকটা ঘরে ইসমাইল একবার করে ঢু মারে। প্রথম দিকে গ্রামের লোকেরা বলাবলি করত, ছেলে হারানোর শোকে ইসমাইলটা পাগল হয়ে গেছে। কিন্তু তারপর ধীরে ধীরে সবাই ভুলে গেল আলীকে, কিন্তু ইসমাইল ভুলল না। রোজের মতো আজকেও স্কুল বাড়ির সামনে এসে দাঁড়ালো ইসমাইল। পা টিপে টিপে স্কুল বাড়ির ভেতরে ঢুকে পড়ল। ইসমাইল স্কুলের মূল দরজা পেরিয়ে সিঁড়ি বেয়ে উপরতলার বারান্দায় এসে দাঁড়ালো। প্রতিদিনের মতো আজকেও ইসমাইল প্রত্যেকটা দরজায় টোকা মারল আর কাতর কণ্ঠে আলীর নাম ধরে ডাকল, আলী, এই আলী, অনেক বেলা হয়ে গেছে বেটা, আয়, আব্বুর কাছে আয়। এই কথাগুলো প্রতিধ্বনি তুলে আবার ফিরে আসে, কিন্তু আলী ফেরে না। বারান্দায় ফিরে আসার পর মাঠের দিক থেকে তার কানে এলো খুব চেনা একটা ডাক, আব্বা, আব্বা, আমি এখানে। চোখে মুখে ঝিলিক খেলে গেল ইসমাইলের। বিকেল প্রায় শেষ। গ্রামগঞ্জে ঝুপ করে রাত নেমে আসে। অন্ধকারেই তার ছেলেকে খোঁজার চেষ্টা করল ইসমাইল, কিন্তু কেউ কোথাও নেই। তবে ও কার গলার আওয়াজ শুনতে পেল, আর কোনো সাড়া শব্দ নেই। তারপর আবার একটা খিলখিল হাসির সাথে সেই ডাক, আব্বা, সেবার ঝড় আমারে বহুদূর নিয়ে গেছিল, স্কুল বাড়ি অবধি পৌঁছতেই পারিনি। কথার রেশ বাতাসেই মিলিয়ে গেল। তবে এই গলা ইসমাইল ঠিক চিনতে পেরেছে, আলী। আলী ফিরে এসেছে। ইসমাইল পাগলের মতো বারান্দা দিয়ে হাঁক দেয়, কোথায় রে বাপ তুই? তোকে তোকে দেখতে পাই না কেন? উপাস থেকে উত্তর এলো,
কাছে এসো আব্বা, তাহলেই দেখতে পাবে। আসছি রে বাপ, আসছি, তুই ওইখানেই খাড়া র। এই বলে ও দৌড় লাগায়। তবে ওপরতলার বারান্দা থেকে ছুটে নিচে নামতে গিয়েই আলীর বড্ড কাছাকাছি চলে এলো ইসমাইল। অন্ধকারে স্কুল বাড়ির সিঁড়িটা স্পষ্ট দেখা যায় না, মাঝে সিমেন্ট ভেঙে পাথর বেরিয়ে এসেছে। ইসমাইল তাড়াহুড়ো করে নামতে গিয়ে সেই ভাঙা পাথরে পা পিছলে সোজা মুখ থুবড়ে পড়ল। সঙ্গে সঙ্গে চারপাশ রক্তে ভেসে গেল। কিন্তু ইসমাইলের কোনো কষ্ট হলো না। ধীরে ধীরে মাথা নুইয়ে পড়ছে আধার কোলে, চোখ বন্ধ হয়ে আসছে। তবে সিঁড়ির এক কোণায় বসে থাকা আলীকে ও দেখতে পাচ্ছে। আলীর ঠোঁটে হালকা হাসি। ইসমাইলের বেশিক্ষণ চোখ খোলা রাখতে পারল না, হাত বাড়িয়ে দেয় আলীর দিকে। আয় বেটা, কাছে আয়। স্কুল বাড়িতে কেউ আসে না, তাই ইসমাইলের মৃতদেহ উদ্ধার করতে সপ্তাহখানেক লেগে গেল। ইসমাইল আর আলী ওপরতলার বারান্দায় এখন রোজ দেখা করে, গল্প করে। সন্ধ্যার পর ওই পথ দিয়ে যাওয়ার সময় ছোট বাচ্চার হাসির আওয়াজ শুনতে পাওয়া যায়। আমি এখানে। গ্রামের লোকেরা অবশ্য বলে ইসমাইল ভূত হয়ে গেছে, কিন্তু ওদের কখনো দেখা যায়নি। শুনলেন হার হিম হরর। নিবেদনে মির্চি প্লাস। মির্চি প্লাস প্রেজেন্টস হার হিম হরর। অঘোর জঙ্গলের দিকে মুখ করে বসে একের পর এক বিড়ি শেষ করে চলেছে। বৃষ্টির মধ্যে দিয়ে সেই বিড়ির ধোঁয়া ধীরে ধীরে চারিদিকে ছড়িয়ে পড়ছে। খড়ের ছাউনি দেওয়া বাঁশের এই মাচাখানায় যেন তার শিকড় গজিয়ে গেছে। সেই কোন সকালে রাগ করে বাড়ি থেকে বৃষ্টি মাথায় বেরিয়েছে সে, আর এখন বিকেল শেষ হতে চলল। সেই তখন থেকেই অঘোর চুপচাপ এই মাচাটার ওপর পা গুটিয়ে বসে আছে। এই বর্ষার মাঝে দুপুরের দিকে শুধু একদল ছেলে বর্ষা হাতে আলপথ দিয়ে মাছ ধরতে ধরতে চলে গেল। তাছাড়া এই এতক্ষণে একটা জনমনুষ্যেরও দেখা নেই। সব লোকজন গ্রামের দক্ষিণ দিকে নদীর পাড়ে দুরু দুরু বুকে জমা হচ্ছে। সবার মনে একটাই ভয়, মা গঙ্গা এই বুঝি তাদের জমি ভিটে সব গিলে খেল। জঙ্গলের এই দিকটায় একা বসে থাকতে থাকতে অঘোরের একটু যেন ভয়ও করতে লাগলো। তার মনে হচ্ছে জঙ্গলের ভেতর থেকে কেউ তাকে চুপি চুপি একভাবে দেখে চলেছে। প্রচণ্ড অনিচ্ছার সাথে কোলের মধ্যে রাখা একটা প্লাস্টিকের ব্যাগ থেকে লঙ্কা কুচি দিয়ে মাখা শুকনো মুড়ি এক মুঠো মুখের মধ্যে পুড়ে নিল অঘোর। ঘরে একটাও পয়সা নেই, বিড়ি বেঁধে আর কটা টাকাই বা আসে। বন্ধুদের সাথে মাঝে মাঝে জঙ্গল থেকে মধু সংগ্রহে যায় অঘোর, কিন্তু ইদানিং বাঘের উৎপাত বড় বেড়েছে। তাছাড়া শহরের লোকজন আজকাল দোকানে সাজিয়ে রাখা সব রংচঙে কৌটোয় ভরা মধু খেতেই অভ্যস্ত, ফলে সেই উপরি রোজগার এখন বন্ধ। সংসার আর চলে না, তার উপর অসুস্থ মায়ের ওষুধের খরচাও আছে। এই অভাবের জন্যই বউ ঝগড়া করে বাচ্চা নিয়ে বাপের বাড়ি চলে গেছে, তাও প্রায় এক সপ্তাহ হতে চলল। এই ৩-৪ দিন অঘোর রোজ ভাবছে জঙ্গলে একাই ঢুকে মধু নিয়ে এসে সদরের হাটে গিয়ে বেচে আসবে, কিন্তু মনে ঠিক সাহস পাচ্ছে না।
বাঘের থেকেও আরেকটা ভয়ঙ্কর জিনিস জঙ্গলের মধ্যে আছে, সবুজ রঙের সাধু। তার নাকি 1000 বছর বয়স। গাছ, পশু পাখি, পোকামাকড় মরে ভূত হলে সেসব নিম্ন শ্রেণীর আত্মাদের সে বশ করে রাখে। জঙ্গলের ভিতরে যেখানে সূর্যের আলো আর পৌঁছতে পারে না, হাওয়া থমকে যায়, মাটির তলা থেকে সারাক্ষণ গরম হলকা বের হয়, সেখানেই সে নাকি থাকে। জঙ্গলে কাঠ কাটতে গিয়ে বেশ কয়েকবার তার খপ্পরে পড়েছে কয়েকজন। সে সবার গায়ের ছাল ছাড়িয়ে মন্ত্র পড়ে গাছে গাছে ঝুলিয়ে রাখে। যারা বেঁচে ফিরেছে পাগল হয়ে যাওয়ার আগে তাদের মুখ থেকে এসব কথা শুনেছে গ্রামবাসী। মধু সংগ্রহ ছাড়া তাই গ্রামের লোকজন আর ওই জঙ্গলের কাছাকাছি খুব একটা ঘেঁষে না। তাও একা একা যাওয়ার সাহস কারণ নেই, দল বেঁধে জঙ্গলের ধার ঘেঁষে যতটা এগোনো যায় আর কি। একবার বাঘের সংখ্যা গুনতে আসা 2জন সরকারি অফিসার খুব ভয় পেয়ে গিয়েছিল। প্রথম দিনেই আবার শহরে ফিরে গিয়েছিল। অফিসাররা কজন গ্রামের ছেলেদের নিয়ে জঙ্গলে ঢুকতেই হঠাৎ একদল কালচে সবুজ ছায়ারা শুরু করলো জঙ্গলের মধ্যে প্রচণ্ড দাপাদাপি। শহরের সেই 2 সাহেবের ছেড়ে দেওয়া কেঁদে বাঁচি অবস্থা। কথাটা ভাবতে ভাবতে অঘোর আপন মনেই একটু হেসে উঠল। আর হঠাৎ করে মনে পড়ল নিজের ছোট্ট নিষ্পাপ বাচ্চাটার মুখ। মানুষের মন বড় অদ্ভুত, এই হাসাবে তো এই তোমাকে হঠাৎ নিয়ে গিয়ে ফেলবে বিষাদ ভরা সমুদ্রের অতল গভীরে। অঘোর ঠিক করল যাই হয়ে যাক, কাল সে জঙ্গলের ভিতরে মধু সংগ্রহ করতে একাই ঢুকবে। বৃষ্টির আওয়াজ থেমে গিয়ে চারদিকে কেবল ব্যাঙ আর ঝিঁঝির ডাক শোনা যাচ্ছে। চারপাশ যে কখন এক অদ্ভুত অন্ধকার কালো চাদরে ঢেকে গেছে অঘোর তা এতক্ষণ খেয়াল করেনি। সকালে ঠিক কী নিয়ে মায়ের সাথে ঝগড়া করে বাড়ি থেকে বেরিয়েছিল সেটাও এতক্ষণে আর মনে পড়ছে না তার। বৃষ্টির জল মাচার চারপাশে থই থই করছে। অঘোর 2টো পা মাচা থেকে নামিয়ে জলে ডোবাতেই মনে হলো তাকে বুঝি এক ঝটকায় কেউ দ্রুত জঙ্গলের মধ্যে টেনে নিয়ে যেতে লাগলো। অঘোর হাত পা ছুঁড়ে মাটি খোঁজার অনেক চেষ্টা করলো, কিন্তু কোথায় মাটি? মনে হচ্ছে গভীর কোনো কুয়োর ভেতরে তাকে কেউ টেনে নিয়ে চলেছে। হঠাৎ জলের ভিতর থেকে এবার কেউ তাকে ঠেলে মাটির ওপর তুলে দিল। অঘোর বুক ভরে বেশ কিছুক্ষণ শ্বাস নিল। বেশ কিছুক্ষণ পর সে অনুভব করল সে যে মাটির ওপর পড়ে আছে তার ভিতর থেকে গরম আগুনের হলকার মতো কিছু বেরোচ্ছে। আশেপাশের গাছপালার গায়ে একটা আবছা সবুজ আলো। হঠাৎই তার চুলের মুঠি ধরে কেউ তাকে অবিরাম ঝাঁকিয়ে দিতে লাগলো। অঘোরের মুখ থেকে গোঙানির মতো কিছু অস্পষ্ট শব্দ বেরিয়ে এলো। সে দেখল তাকে ঘিরে ভন ভন করছে অসংখ্য সব পোকামাকড়, গাছপালা আর পশু পাখিদের কালো কালো ছায়া। অঘোর বুঝতে পারছে এই ছায়াগুলো সব এই জঙ্গলে মরে যাওয়া প্রাণীদের আত্মা। তাহলে সবুজ সাধুর গল্পটা মিথ্যে নয়, কিন্তু সে তো জঙ্গলের কোনো ক্ষতি করেনি। তাহলে তাকে এখানে নিয়ে এলো কেন? জঙ্গলের পিশাচদের কাছে কি তবে তাকে বলি দেওয়া হবে? অঘোর ভয় গুটিয়ে গেল। তার খালি নিজের অসুস্থ মা আর ছোট্ট বাচ্চাটার কথা মনে পড়ছে। গাল বেয়ে কখন যে কয়েক ফোঁটা গরম নোনতা জল মাটিতে গিয়ে পড়ল অঘোর খেয়াল করল না। কিন্তু সেই সবুজ সাধুই বা কোথায়? বড্ড খিদে পাচ্ছে অঘোরের।
সারাদিন শুধু ওই কটা মুড়ি চিবিয়ে কি আর পেট ভরানো যায়? এক জায়গায় চিত হয়ে পড়ে থেকে কতটা সময় যে কেটে গেল তা ঠিক ঠাহর হলো না। অঘোর খুব ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তারপর একটু এগোতে গিয়েই পিছনে ফিরে দেখল অবিকল তার মতো দেখতে একটা মৃতদেহ মাটিতে পড়ে আছে। সারা শরীর শিরশির করে উঠল অঘোরের। তাহলে কি হড়কা বানে তার গ্রাম ভেসে গেছে, আর সে সেই জলে ডুবে মরে গিয়ে নরকে এসে পড়েছে? এসব 7-5 ভাবতে ভাবতে এসে দেখল তার মৃতদেহটা হাসতে হাসতে তার দিকে উঠে আসছে। অঘোর চেষ্টা করছে খুব, কিন্তু তার পা দুটো যেন মাটির ভিতরে কেউ পুঁতে দিয়েছে। অঘোর প্রচন্ড জোরে এবার চিৎকার করে উঠল, সঙ্গে সঙ্গে সেই কালো ছায়াগুলো এক জায়গায় জড়ো হয়ে একটা সবুজ মানুষের আকৃতি নিতে শুরু করলো। অঘোর এবার নিজের সর্বশক্তি দিয়ে ঘুরে দাঁড়ালো। তারপর শুরু হলো তার প্রাণপণ দৌড়। কিন্তু কিছু দূর যেতে না যেতেই জঙ্গলের ভিতর থেকে অবিকল তার মতো দেখতে একজন করে সবুজ রঙের অঘোর হাসতে হাসতে এগিয়ে আসতে থাকলো তার দিকে। অঘোর হাঁপিয়ে উঠছে এবার। তার নিঃশ্বাসের শব্দ জঙ্গলের গাছপালার গায়ে ধাক্কা খেয়ে তার কানের কাছে এসেই গম গম করে বাজছে। এমন সময় সে দেখল তার চোখের সামনে অচেনা একটা বিরাট গাছ, আর তাতে একটা ভাঙা চাক থেকে মধু চুইয়ে চুইয়ে গরম ধোঁয়া ওঠা মাটিতে এসে পড়ছে। কিন্তু কোথাও কোনো মৌমাছির চিহ্ন মাত্র নেই। প্রথমটা সে কি করবে বুঝে উঠতে পারল না। তারপর একটু সম্বিত ফিরতেই সেই গাছের ডাল বেয়ে ওপরে উঠে অঘোর যতটা পারল চাক ভেঙে নিয়ে নিচে নেমে আসলো। এত ভয়ের মধ্যেও তার মনটা একটু ভালো হয়ে গেল যেন। যদি বেঁচে ফেরা যায় তবে কিছুদিন আর টাকার চিন্তা তাকে করতে হবে না। অঘোর আস্তে আস্তে হাঁটা শুরু করল। কিছুক্ষণ আগের সমস্ত ছায়ারা কোথায় যেন ভ্যানিশ হয়ে গেছে। অঘোর যত এগোতে থাকল দেখল জঙ্গল ধীরে ধীরে হালকা হচ্ছে। গাছের ফাঁক দিয়ে ভোরের নরম একটা আলো জঙ্গলের ভিতরে প্রবেশ করছে। অঘোর বুঝতে পারল একটা গোটা রাত কেটে গেছে। ময়লা ভেজা জামা কাপড়ে করে মধুর চাক নিয়ে অঘোর যখন বাড়ি ঢুকছে, সে দেখল তার বউ আর বাচ্চা বাপের বাড়ি থেকে ফিরে এসেছে। অঘোরের বউ আর মা মিলে রান্নার তোড়জোড় করছে। তাকে কেউ দেখেও খুব একটা পাত্তা দিল না। মা শুধু বলল, যা স্নান করে আয়, তোর শাওরি তোর জন্য চুষির পায়েস করে পাঠিয়েছে। অঘোর মধু ভর্তি চাকগুলো দাওয়ায় একটা বড় অ্যালুমিনিয়ামের পাত্রে রেখে উঠোনে হামাগুড়ি দিতে থাকা বাচ্চাটাকে কোলে তুলে নিল। আর অমনি তার বুকের ভিতরটা ছ্যাঁত করে উঠল। অঘোর ছোটবেলায় শুনেছিল জঙ্গলের ভেতরে লুকিয়ে থাকা সেই সবুজ রঙের সাধু নাকি শুধু পশু পাখি গাছপালা বা পোকামাকড়ের আত্মাকেই নিজের কাছে বশ করে রাখে না, সে ছোট ছোট সরল শিশুদের আত্মাদেরও কিনে ফেলে। তাদের অসহায় গরিব মা বাবাদের বিভিন্ন রকমের জাগতিক জিনিসপত্রের লোভ দেখিয়ে তাদের বাচ্চাদের কিনে নেয়। বিস্ফারিত চোখে অঘোর লক্ষ্য করল তার কোলের বাচ্চাটার হাত পা সম্পূর্ণ শরীর ধীরে ধীরে সবুজ আর ঠান্ডা হয়ে যাচ্ছে। শুনলেন হাড় হিম হরর। নিবেদনে মির্চি প্লাস। মির্চি প্লাস প্রেজেন্টস হাড় হিম
horror. সম্বিত অনেকক্ষণ ধরেই লোকটাকে দেখছিল। বয়সের ভারে নুয়ে পড়া কাঁধ, গায়ে ধূসর আলোয়ান, গালে খোঁচা খোঁচা সাদা দাড়ি, চোখে ঘোলাটে চশমা। তবে সবচেয়ে কৌতূহলের বিষয় হলো ওর পায়ের কাছে রাখা ব্রিফ কেসটা। ধর্মতলা বাস স্ট্যান্ড রাত বাড়ার সঙ্গে সঙ্গে ফাঁকা হয়ে গেল। সম্বিত রাতের বাস মিস করেছে। ওর বাড়ি মেদিনীপুরে। ওদিকে লাইনে কি একটা ঝামেলা হওয়ার জন্য ট্রেন বন্ধ। অগত্যা সকালের বাস ধরে বাড়ি ফেরা ছাড়া আর কোনো উপায় নেই। সম্বিত হাত ঘড়িতে সময় দেখল। তখন রাত 12:30 বাজে। দূরে বসে থাকা লোকটা হঠাৎ নড়ে চড়ে বসল। 3টে কুকুর লোকটার দিকে তাকিয়ে গড়গড় করছে। ব্রিফকেসটা বুকের কাছে চেপে ধরে রেখেছে লোকটা। বলে কুকুরগুলোকে তাড়ানোর চেষ্টা করলো লোকটা, কিন্তু কুকুরগুলো আরো এগিয়ে। সম্বিত উঠে এগিয়ে গেল লোকটার দিকে। রাস্তা থেকে ছোট একটা পাথর তুলে ধমকে সুরে এই যা বলা মাত্র কুকুরগুলো কুই কুই শব্দ করে পালালো। সম্বিত এবার লোকটাকে ভালো করে দেখল। বয়সের কারণেই বোধহয় লোকটার হাত পা কাঁপছিল, কিন্তু ব্রিফ কেসটা তখনও শক্ত করে ধরে রেখেছে বুকের কাছে। সম্বিত তাকে এসে জিজ্ঞেস করলো, আপনি ঠিক আছেন? লোকটা মুখ তুলে তাকালো। ঘোলাটে চশমার কারণে সম্বিত চোখ দুটো দেখতে পেল না। ও আবার জিজ্ঞেস করলো, জল খাবেন? এর উত্তরে লোকটা খসখসে গলায় প্রশ্ন করলো, হুগলি নদীটা কোন দিকে? হুগলি নদীটা? লোকটার গলায় ভয়ের ছাপ স্পষ্ট ধরা পড়ছিল। সম্বিত অবাক হলো। ও জিজ্ঞেস করলো, আপনি কি হাওড়া স্টেশনে যাবেন? হুগলি ব্রিজ দিয়ে এত রাতে বাস যায় না, আপনাকে পুরনো ব্রিজ দিয়েই যেতে হবে। তবে সম্বিতের কথা শেষ হওয়ার আগেই লোকটা বলে উঠল, না না, আমার একটা কাজ আছে। এই ব্রিফকেসটা দেখছেন, এটা ভাসান দিতে হবে আজকে রাত্রিরেই। আপনি তাড়াতাড়ি বলুন না, হুগলি নদীটা কোন দিকে? সম্বিত একটু অবাক হলো, তার সঙ্গে ভয়ও পেল। লোকটা কি পাগল? ও লোকটার হাতে থাকা ব্রিফকেসটার দিকে আবার তাকালো। কালো রঙের খুব সাধারণ একটা ব্রিফকেস, কি আছে ওতে? সম্বিত এবার একটু সাহস করে লোকটার ঘোলাটে চোখের দিকে তাকিয়ে প্রশ্ন করল, কি আছে ওই ব্রিফকেসে? ক্ষণিকের জন্য লোকটার ঘোলাটে চশমার কাঁচের মধ্যে দিয়ে দুখানা চোখ যেন জল জল করে উঠল। চারপাশে নিস্তব্ধতা বেড়েই চলল। লোকটার ঠোঁটের কোণে মৃদু হাসি খেলে গেল। সে খসখসে গলায় বলে উঠল, আপনি দেখবেন আমার ব্রিফকেসে কি আছে? দেখবেন আপনি? ভয় পাবেন না তো? বড় নাছর বান্দা ও, কিছুতেই কথা শোনে না আমার। শেষবারের মতো দেখাই তবে আপনাকে। এই বলে লোকটা ব্রিফকেসটা হাত থেকে নামিয়ে রাখল। রাস্তার ল্যাম্পপোস্টের এক ফালি হলুদ আলো এসে পড়েছে ব্রিফকেসটার উপর। লোকটা ব্রিফকেসের ডালাটা খুলল, আর খোলা মাত্র সেখান থেকে বেরিয়ে এলো একটা কঙ্কালের হাত। তারপর বেরিয়ে এলো একটা কঙ্কালের মাথা। সম্বিত ছিটকে কয়েক পা পিছিয়ে গেল। চিৎকার করতে গিয়ে দেখলো গলা দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছে না। লোকটা চশমার ওপার থেকেই সম্বিতের দিকে তাকিয়ে কৌতূহলের সুরে বলল, কি হলো, ভয় পেলেন নাকি? ভয় পাবেন না, ভয় পাবেন না। এ আমার নাতি, সেই 7 বছর বয়সে ছাদ থেকে পড়ে মারা গেছিল। তারপর থেকে ওকে আমি ব্রিফকেসেই রেখেছি। তবে আমারও তো বয়স হয়েছে, আর পারি না ঘুরে ঘুরে বেড়াতে। এ কি, আপনি ভয় পাচ্ছেন কেন? আরে ভয় নেই, ভয় নেই। লোকটার কথা শেষ হওয়ার আগেই সম্বিত মাথা ঘুরে মাটিতে লুটিয়ে পড়ল। লোকটা ওর কাছে এগিয়ে এসে বলল, বড্ড ভয় পেয়েছেন দেখছি।
আগেই সাবধান করেছিলাম, কিন্তু যাকে ব্রিফকেসের ডালা বন্ধ করে ধীর পায়ে বাস স্ট্যান্ডের দিকে এগিয়ে গেল লোকটা। শুনলেন হাড়হীন হরর, নিবেদনে মির্চি প্লাস।